আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আঙ্গুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা তীব্র হওয়ায় বিপ্লবী গার্ড বাহিনী ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে। আর ট্রাম্প সামরিক বিকল্প খোলা রাখার কথা বললেও আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। আরও থাকছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ সাংবাদিকসহ ১১ জন নিহত। আলোচনা যতই হোক, দখল করা ভূমি ছাড়তে রাজি নয় রাশিয়া। ভারতে বাংলাদেশি বলে মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ। সর্বশেষ থাকছে, পাকিস্তানে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণে ৫ জনের মৃত্যু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আঙুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা তীব্র হওয়ায় বিপ্লবী গার্ড বাহিনী ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে। আর ট্রাম্প সামরিক বিকল্প খোলা রাখার কথা বললেও আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। ইরানে সরকারবিরোধী গণবিক্ষোভের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান এখনও আলোচনায় আগ্রহী বলে মনে হচ্ছে। ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে গত জুনে ইসরায়েলের চালানো ১২ দিনের যুদ্ধে সমর্থন ও যোগ দিয়েছিল ওয়াশিংটন। এরপর থেকে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক ব্যবস্থার পথ খোলা রাখার কথা বলছেন। বৃহস্পতিবার ট্রাম্প জানান, একটি মার্কিন নৌবহর আর্মাডা পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা ইরানের উপর নজর রাখছি, তবে আমি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে চাই না। তবুও আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে হামলার কোনো চেষ্টা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এদিকে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া টানা ২ সপ্তাহের বিক্ষোভে ইরানি ধর্মীয় নেতৃত্ব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভিত কেঁপে ওঠে। তবে কঠোর দমনপীড়ন ও নজিরবিনাহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে আন্দোলন অনেকটা ঝিমিয়ে পড়েছে। মানবাধিকার কর্মীদের দাবি, এই দমনপীড়নে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি একে ১২ দিনের যুদ্ধে পরাজয়ের কাপুরুষতাগত প্রতিশোধ বলে অভিহিত করেন। বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন যে তারা যেন কোনো ভুল হিসাব না করে। আমাদের বাহিনী যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ কমান্ডারের আদেশ পালনে আমাদের আঙুল এখন ট্রিগারে। অন্যদিকে ইরানের জয়েন্ট কমান্ড হেডকোয়ার্টারের প্রধান জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের সব ঘাঁটি ও স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসাবে গণ্য হবে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ সাংবাদিকসহ ১১ জন নিহত। গাজায় গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২টি শিশু ও ৩ জন সাংবাদিক রয়েছেন। এদিন পৃথক হামলায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ আল জাজিরাকে বলেন, গতকাল যাদের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং যারা নিহত হয়েছেন তারা সবাই ফটো সাংবাদিক ছিলেন। তারা গাজার জন্য মিশরের ত্রাণ কার্যক্রম তদারকিকারী সংস্থা ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফের হয়ে কাজ করতেন। নিহত ৩ ফটো সাংবাদিক হলেন আনাস ঘুনাইম, আব্দুল রাউফ সাত ও মোহাম্মদ কেশতা। সহকর্মী ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, মধ্য গাজার নেতজারিম করিডরের কাছে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করছিলেন তারা। এ সময় ইসরায়েল তাদের ওপর হামলা চালায়। গাজায় থাকা আল জাজিরার প্রতিনিধি দল জানিয়েছে, ওই হামলায় চতুর্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সড়কের পাশে তাদের পুড়ে যাওয়া ও বোমায় বিধ্বস্ত গাড়িটি পড়ে আছে। ধ্বংস
ধ্বংসস্তূপ থেকে তখনও ধোঁয়া উঠছিল। কমিটির সূত্র বলেন, সাংবাদিকেরা বাস্তুচ্যুতদের জন্য তৈরি নতুন একটি আশ্রয় শিবিরের ছবি তুলছিলেন। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ওই হামলা হয়েছে। যে গাড়িতে হামলা হয়েছে সেটি যে মিশরীয় কমিটির মালিকানাধীন তা ইসরায়েলি সেনাবাহিনীর জানা ছিল। ইসরায়েলি আর্মি রেডিও ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করেছে, ইসরায়েলি বিমানবাহিনী মধ্য গাজায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, গাড়ির যাত্রীরা সেনাবাহিনীর তথ্য সংগ্রহের জন্য একটি ড্রোন ব্যবহার করছিলেন। এক পরিবারের 3 জন নিহত। মধ্য গাজায় পৃথক আরেকটি হামলায় একই পরিবারের 3 সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহত ব্যক্তিরা হলেন এক ফিলিস্তিনি বাবা, তার ছেলে এবং তাদের আরেক স্বজন। দক্ষিণ গাজায় খান ইউনিসে 13 বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। ইউনিসের পাশে পৃথক আরেকটি হামলায় 32 বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর গাজায় ইসরায়েলের হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াফা। আলোচনা যতই হোক, দখল করা ভূমি ছাড়তে রাজি নয় রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে ক্রেমলিন কঠোর অবস্থান বজায় রাখছে। ফলে কিয়েভের ওপর প্রবল চাপ সৃষ্টি করলেও ডোনাল্ড ট্রাম্প আদৌ যুদ্ধবিরতি করাতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। শুক্রবার 23 জানুয়ারি আবুধাবিতে শুরু হওয়া এই আলোচনা যুদ্ধ শুরুর পর 3 পক্ষের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে উচ্চ পর্যায়ের পরিচিত বৈঠক। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের দাবিতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে টানাপড়ন সৃষ্টি হয়েছে। আর একই সঙ্গে রুশ হামলায় বেসামরিক জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন কঠিন শীত পার করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 3 পক্ষ আলোচক পর্যায়ে বৈঠকে বসেছে এবং এই ধরনের ফরম্যাট অনেক দিন পর প্রথমবারের মতো হচ্ছে। সাংবাদিকদের পাঠানো এক ভয়েস নোটে তিনি বলেন, কিয়েভের প্রতিনিধি দল কি করতে হবে তা জানে। রাশিয়া তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা GRIU এর প্রধান অ্যাডমিরাল ইগর কোস্তুকভের নেতৃত্বে, যা ইঙ্গিত দেয় যে আলোচনার মূল ফোকাস রাজনৈতিক নয় বরং সামরিক বিষয়। এই আলোচনা এসেছে মস্কোয় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ভ্লাদিমির পুটিনের মধ্যে 7ম বৈঠকের পর। সেখানে আলোচনার প্রধান বিষয় ছিল ভূখণ্ড এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। মস্কো সফরে উইটকফের সঙ্গে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তাদের সঙ্গে যোগ দেন ফেডারেল অ্যাকুইজিশন সার্ভিসের কমিশনার জশ গ্রুনবাউম, যিনি সম্প্রতি গাজার জন্য ট্রাম্পের আন্তর্জাতিক বোর্ড অফ পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনা ছিল সব দিক থেকেই ফলপ্রসূ এবং সিদ্ধান্ত হয়েছে যে নিরাপত্তা ইস্যুতে ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আবুধাবিতে হবে। শুক্রবার আলোচনা শুরুর ঠিক আগে ক্রেমলিন আবারও দাবি করে যে যুদ্ধ শেষ করতে হলে কিয়েভকে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া রাশিয়ার আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রকাশ্যে ইউক্রেনের ওপর অতিরিক্ত শর্ত আরোপের দাবি তুলেছেন, যা তথাকথিত 20 দফা শান্তি পরিকল্পনাতে অন্তর্ভুক্ত নয়। এসব বক্তব্যে কিয়েভের সরকার পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ মঙ্গলবার বলেন, ইউক্রেন রাষ্ট্রের অবশিষ্ট অংশে বর্তমান নাৎসি শাসন টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে তৈরি যে কোনো সমঝোতা প্রস্তাব আমাদের কাছে স্বাভাবিকভাবেই সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আলোচনার আগে জার্মান সরকারের এক মুখপত্র প্রশ্ন তোলেন, মস্কো আদৌ তার দাবির কোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত কিনা। এসব দাবির মধ্যে এমন ভূখণ্ডও রয়েছে যা বর্তমানে রাশিয়ার সামরিক নিয়ন্ত্রণে নেই। ভারতে বাংলাদেশি বলে মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ। ভারতের অন্ধ্রপ্রদেশে এক মুসলিম শ্রমিককে ডানপন্থী হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মঞ্জুর আলম লস্কর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার 23 জানুয়ারি ভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকা দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বা গড়খালি গ্রামের বাসিন্দা ছিলেন মঞ্জুর আলম লস্কর। তিনি দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন। তাকে বারবার বাংলাদেশি আখ্যা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল।
মঞ্জুর আলম লস্করের পরিবারের দাবি মঞ্জুরকে অপহরণ করে রাখা হয়েছিল। মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে মঞ্জুরের স্ত্রীকে ফোন করে 25,000 টাকা মুক্তিপণের দাবি জানানো হয়। স্বামীর প্রাণনাশের আশঙ্কায় পরিবার কোনোভাবে 6,000 রুপি জোগাড় করে অনলাইনে পাঠায়, কিন্তু বুধবার রাতে পরিবারকে জানানো হয় যে মঞ্জুরকে হত্যা করা হয়েছে। মঞ্জুরের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি তৃণমূল কংগ্রেসেরও নেতা। তিনি অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং হিন্দুত্ববাদী দুর্বৃত্তরাই ঘটিয়েছে। অজ্ঞাত নম্বর থেকে ফোন করা ব্যক্তি এবং তার সহযোগীরা আমার ভাইকে হত্যা করেছে। পরিবারের সদস্যরা পরে জানতে পারেন, প্রথমে মঞ্জুরকে বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হয়, এরপর তাকে একটি চুরির মামলায় জড়ানো হয় এবং শেষে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মঞ্জুরের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অবিলম্বে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাকিস্তানে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণে 5 জনের মৃত্যু। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হল বিষাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের, খবর রয়টার্স। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির দেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও 10 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এই সংগঠনে রয়েছে আত্মসমর্পণকৃত তালেবানের সদস্যরা। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সম্প্রতি অঞ্চলটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) এর তৎপরতা বেড়েছে। পরপর বেশ কয়েকটি হামলার ঘটনায় নাম এসেছে জঙ্গি সংগঠনটির। TTP-কে সমর্থন দেয়ায় আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তান। অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তান। দাবি, নিরাপত্তা ইস্যু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।